আসসালামু আলাইকুম। শুরুতেই দুঃখ প্রকাশ করছি যে আপনাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। আমরা আসলে অনেক বেশ আগেই রওনা করেছিলাম, কিন্তু বাস্তবতার কারণে সমমত এসে পৌঁছতে পারিনি, তাই সবার কাছে ক্ষমা চাচ্ছি আমার বিলম্বের জন্য। এবং আপনাদেরকেও খুব অল্প নোটিসে সাইফুল ভাই অনুরোধ করেছেন, আপনারা নেতৃবৃন্দ আজকে বসার জন্য আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের উপরে, আপনারা কষ্ট করে এসেছেন। প্রথম কথা হচ্ছে যে আমাদের এবি পার্টির রাজনীতি নিয়ে আমি একটু কথা বলবো, তারপরে হচ্ছে আপনার বাবুগঞ্জ মুলাদির বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আর কি। আর আজকে জাতীয় বিষয় নিয়ে কথা বলবো না, কারণ হচ্ছে জাতীয় বিষয় তো আমরা রেগুলার বলছি এবং আপনারা শুনছেন আর কি। বাংলাদেশ থেকে আমরা যারা ছাত্র হিসাবে ইংল্যান্ডে অথবা ইউরোপে পড়তে গেছি, আমি 2001-এ পড়তে গিয়েছিলাম লন্ডনে। বিদেশে পড়তে যাওয়ার কারণে যেই প্রশ্নগুলো আমাদের মধ্যে সবসময় তাড়া করে, আমাদের মাথায় কাজ করে, সেটা হচ্ছে যে আমার দেশটা এরকম না কেন, মানে আমার দেশের রাস্তাটা তো ছোট কেন। আপনি দেখবেন এই যে আপনাদের ফেরিঘাট থেকে যেখানে আসলাম, দুইটা বাস পার হইতে পারে না, দেখবেন যে একটু খেতে গাছের পাশে নামা লাগে। তাহলে আপনি কেমন রাস্তা করলেন যে এইটা দুই পাশে আরো এক হাত দুই হাত বাড়াইলেন না? দুইটা বাস যখন পার হয় তখন দুইজন মানুষ আবার হাঁটার জন্য খেতে নেমে যেতে হয়, তাহলে ওই লোকটা হাঁটবে কোত্থেকে? তো আপনি যখন রাস্তা করলেন, এই এলাকার মানুষের হাঁটার পথ কোথায় তখন? তো আমরা দেখেছি যে আপনার ইউরোপে, আমেরিকাতে, ইংল্যান্ডে ফুটপাত এই রাস্তার থেকে অনেক বড়। মানুষ যে হাঁটে, এই হাঁটার ফুটপাতটা আপনার এই রাস্তার দ্বিগুণ ধরেন, তাহলে তো কারো গায়ে লাগতেছে না তো হাঁটার সময়। আর আপনি আমাদের ঢাকার ফুটপাতে যাবেন, দেখবেন এর গায়ে ধাক্কা লাগতেছে, ওর গায়ে ধাক্কা লাগতেছে, বেগুন বিক্রি করতেছে, আলু বিক্রি করতেছে, মাছের এই যে ছিটা মারতেছে, আপনার হাঁটার পথে আপনার গায়ে লাগতেছে, এরকম অবস্থা আর কি। আমাদের মাথায় প্রশ্ন আসতো যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, ঢাকাতে বিশেষ করে, যে ময়লা আবর্জনাগুলা দেখবেন সব রাস্তার পাশে স্তূপের মতো করে রাখে। তো আমরা যে ইউরোপে ছিলাম, আমি তো কোনোদিন ময়লা আবর্জনা দেখি নাই। রাত 4টার সময় এসে ময়লাগুলো ওখানে গাড়িতে করে সব তুলে নিয়ে যাচ্ছে। তাহলে আমার দেশে এটা নাই কেন? এই দেশের নেতাকর্মীরা কি ওইসব দেশে যায় নাই? আপনাদের যারা এমপি মন্ত্রীরা এখানে ছিলেন, তারা ইউরোপ আমেরিকাতে ঘুরতে যান নাই? তারা দেখছেন না এগুলো? আমাদের দেশে আপনি দেখবেন যে একটা বাজারের দোকান, আমরা 30 বছর আগে বাজারের দোকানটা যেরকম দেখছি, আপনার ওই মাটিতে হাত ধুইতেছে, আপনার ময়লা ফেলতেছে, প্রতিটা খাল দেখেন প্লাস্টিকে ভাসতেছে, যত পানি খাওয়ার প্লাস্টিক, আইসক্রিম খাওয়ার প্লাস্টিক, আমাদের নদীগুলো দেখেন নষ্ট হয়ে যাচ্ছে। বালুমহলের কথা তো ভাই বললেন, জলমহল বালুমহল নিয়ে মারামারি খুনাখুনি সব চলছে। বাজারের ইজারা আর একটা বড় সমস্যা দেখবেন, প্রত্যেকটা বড় বড় হাট, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের দখল, ইজারা নিয়ে ব্যাপক সংঘর্ষ মারামারি হচ্ছে। ওই ইংল্যান্ডে তো বাজার আছে, ওখানেও তো হাট ঘাট মাঠ আছে, ওখানেও তো বন্ধক দেয়, তাহলে মারামারি হয় না কেন, খুনাখুনি হয় না কেন? তো এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো হচ্ছে আমাদেরকে সব প্রচন্ড করে ভাবিয়েছে যে দেশের আসলে সমস্যাটা কোথায়। সমস্যাটা কি একটা ব্যানারের পরিবর্তনে আর একটা ব্যানার আনা, একজন ব্যক্তির পরিবর্তনে আর একজন ব্যক্তিকে এমপি করলেই কি এটা সমাধান হচ্ছে? আপনারাই তো গত 30 বছরে অনেক দলের অনেক লোককে এমপি বানাইছেন না? তাহলে ফেরিটা হইল না কেন? ওই সকল দল তো ক্ষমতায়ও ছিল, এমন না যে বিরোধী দল থেকে বানাইছেন, সরকারি দলের এমপিরাও তো ক্ষমতায় ছিল, এটা হইল না কেন? তাহলে এই প্রশ্নগুলো নিয়ে আমরা যারা ছাত্ররা ওখানে লেখাপড়া করেছি, আমাদের একটা কমিউনিটি ছিল, আমরা অনেক গবেষণা করে যেটা বুঝতে পেরেছি যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি দরকার, যেটা পুরাতন রাজনীতি দিয়ে আর সমাধান হবে না। যেমন ধরেন, আপনারা সবাই এই পানিটা 30 বছর ধরে খাচ্ছেন এবং সবাই জানেন যে এই পানিটা খাইলে ডায়রিয়া হয়, এরপরও এই পানিটা কেন আপনারা খাচ্ছেন? আমরা তাই করতেছি না সবাই মিলে? গত 53 বছর ধরে যে পানি খাইলে ডায়রিয়া হয়, এই পানিটা কিন্তু আমরা বারবার ঘুরায় খাইতেছি। আমরা যেটা করতেছি, বোতলটা চেঞ্জ করছি, এই পানিটা নিয়ে আবার এই এই বোতলে ঢালছি। এই ডায়রিয়া যে পানিতে হয়, এটা বোতল পরিবর্তন করলে কি ডায়রিয়া বন্ধ হবে? ডায়রিয়া বন্ধ হবে না তো। তাহলে যেটা হচ্ছে, আমরা ডায়রিয়ার জীবাণুযুক্ত পানিটা খাচ্ছি শুধু বোতল পরিবর্তন করে করে, এই কোম্পানির বোতল আর ওই কোম্পানির বোতল। তো আমাদের ভাবনার জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে একটা রাজনীতির মৌলিক জায়গায় পরিবর্তন দরকার, এবং সেই পরিবর্তনের জায়গাটা কোথায়? আমাদের গবেষণাতে আসছে যেই রাজনীতিটা ইউরোপে আছে কিন্তু বাংলাদেশে নাই।
এটা একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন আমরা তো ম্যাক্সিমাম মুসলমান, বাংলাদেশে 90% মুসলমানের দেশ। সৌদি আরব কালকে একটা ঘোষণা দিল যে সকাল 5টার ভিতরে সৌদি এম্বাসির সামনে যারা যারা যাবে তাদেরকে সৌদি সরকার নিজের টাকায় কাজ দিয়ে সৌদি আরব নিয়ে যাবে। একই দিন আমেরিকাও একটা ঘোষণা দিল, যারা যারা সকাল 5টার সময় আমেরিকার এম্বাসির সামনে আসতে পারবে তাদেরকে আমেরিকা ভিসা দিয়ে চাকরি দিয়ে আমেরিকা নিয়ে যাবে। আপনারা কোন এম্বাসির সামনে গিয়ে দাঁড়াবেন? কেন ভাই সৌদি আরব যাবেন না কেন? মুসলমানের দেশ, ওখানে খেলাফত আছে, শরীয়ত আছে, ওখানে জুমার নামাজের পরে সবাইকে কোরআন হাদিস দিয়ে হাত পাও কাটা হয়, ওখানে যাবেন না কেন? প্রশ্নটাকে বুঝাইতে পারছি? তাহলে যে যে কারণে আপনি আমেরিকা যাইতে চান সেই কারণগুলো আপনার দেশে হচ্ছে না কেন? তাহলে তো আপনার আমেরিকা যাইতে হবে না। আমার দেশের হাজার হাজার মানুষ ভূমধ্য সাগরের, কৃষ্ণ সাগরে নৌকাডুবি করে মারা যাইতেছে না, দেখেন না? লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে, ইউরোপে যাওয়ার পথে বরফে মারা যাইতেছে, অ্যামাজনের জঙ্গলে পড়ে মারা যাচ্ছে। কেন যাচ্ছে সে? এত বড় ঝুঁকি নিয়ে এসে কেন বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে আমেরিকাতে যাচ্ছে? কারণ এই দেশের ভিতরে সে কোনো বেঁচে থাকার কারণ দেখে না, কোনো যুক্তি দেখে না। আমার দেশে দেখবেন যারা রাজনীতি করে এদের পিছনে প্রচুর বেকার লোক বেকার খাটে, দেখছেন না? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেখবেন, মেম্বার দেখবেন, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, এমপি প্রার্থী দেখবেন, এর পিছনে হুদাই 20টা মোটরসাইকেল ঘুরে। এটা জিজ্ঞেস করবেন, ভাই তোমার কাজ কি, কি করো? ভাই কিছু করি টরি না, অমুক ভাইয়ের সাথে থাকি। তাহলে অমুক ভাইয়ের সাথে থাকাটা মানে কি? এটা কোনো পেশা? আপনি যখন একজন মানুষকে জিজ্ঞেস করেন, মুফতি সাহেবকে জিজ্ঞেস করলাম, মুফতি সাহেব আপনি কি করেন? বলে আমি ওই মিরন ভাইয়ের সাথে থাকি, আমি ভুয়া কামাল ভাইয়ের সাথে থাকি। এটা তো কোনো উত্তর না। তো মুফতি সাহেবকে বলতে হবে যে আমি মাদ্রাসা ইমাম আলেম ওলামায়ে কেরামের অধিকার নিয়ে কাজ করি, আমি তাদের একটা মসজিদে পড়াই, আমি একটা মাদ্রাসায় পড়াই, উনি বইটা বলতে হবে না? তাহলে আমার দেশে দেখবেন এই যে মোটর সাইকেলে বেগার খাটা লোক দেখবেন হইলো সাইনবোর্ড যখন পড়বেন, বড় বড় সাইনবোর্ড আছে না, কে যে কে, মাঝে মধ্যে এটা আমি খুঁজা পাই না। উপরে 2টা ছবি, ওখানে 3টা ছবি, এর নিচে আরো 2টা, পাশে 4টা, অনেক নাম, সৌজন্য, প্রচারক, প্রতিষ্ঠাতা, কে ছাপাইছে, কে যে কি বলার চেষ্টা করতেছে আমি তো বুঝি না। আপনারা বুঝেন কিনা জানি না, আমার লেখাপড়া হয়তো কম, এই কারণে বুঝি না, আপনারা হয়তো এটা ভালো বুঝবেন আর কি। তাহলে এই কথাটা কেন বলছি, যে এই জিনিসগুলোর মধ্য দিয়ে আমাদের গবেষণাতে আমরা যেটা পেয়েছি, বাংলাদেশে একটা নতুন রাজনীতি দরকার, সমস্যা সমাধানের রাজনীতি। যেই রাজনীতিটা বাংলাদেশে কেউ করে না। বাংলাদেশে যেটা করছে অতীতের রাজনীতি করে, বংশের রাজনীতি করে, বাবার, স্বামীর, ছেলের রাজনীতি করে। এই জন্য দেখবেন যে বাংলাদেশে যেই সরকারটার পতন হয়েছে তারা 2024 সালে বসেও কোন সালে বাস করে বলতে পারবেন? আওয়ামী লীগ 2024 সালে কোন সালে বাস করে? আসলে সে 71-এ বাস করে। তার দেখবেন যে আপনি তাকে যখন যে বিষয়ে বলেন যে আপনার এখানে মিরগঞ্জে একটা ফেরি দরকার, সে বলবে 1971 সালে মুক্তিযুদ্ধে আমি এটা করছি সেটা করছি। আপনি তাকে বলবেন যে বাংলাদেশে 40 লক্ষ মানুষ বেকার আছে, তখন সে বলবে যে আমি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছি, 30 লক্ষ মানুষ মারা গেছে। আপনি তাকে যখন বলবেন যে বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থার অবস্থা ভালো না, স্বাস্থ্যসেবা ভালো না, তখন সে বলবে যে মুক্তিযুদ্ধে আমার বাপ নেতৃত্ব দিচ্ছে। আপনি তাকে যে আই বলেন, দিন শেষে আপনারা খালি বলবে 71-এ সে কি করছে। আবার আরেক দলকে যদি জিজ্ঞেস করেন, সেও আপনাকে দেখবেন বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি, সবচেয়ে ভালো মানুষ যিনি ছিলেন, দেশ চালাইছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বলবে। তো এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক ভালো মানুষ ছিলেন, আল্লাহ রসুলও তো অনেক ভালো মানুষ ছিলেন না? দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ না? ওনার নাম করে কি নামাজ ফাঁকি দিতে পারবো? এই যে আজান দিচ্ছে, আল্লাহ রসুল তো নামাজ পড়ছেন, আমাদের জন্য সাফায়াত করবেন, এই তো মুফতি সাহেব আছেন না, আমার নামাজ আমার পড়তে হবে কোনটা? আমার নামাজ আমার পড়তে হবে না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, ওনার জমানাতে উনি ভালো কাজ করছেন। 2024-25 সালে ওইটা দিয়ে আমি কি করব? আমাকে তো একটা আমার কাজ করতে হবে না? আমার রাজনীতির কথা বলতে হবে না? তাহলে আমাদের রাজনীতিটার মূল কথাটা হচ্ছে, এবি পার্টি যেটা বলছে যে বাংলাদেশের রাজনীতিটা হইতে হবে সমস্যা সমাধানের রাজনীতি। আপনাদের জনগণের যেটা সমস্যা, ভোগান্তি, এটা আমি কিভাবে সমাধান করব, এইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি। এবং এই জন্যই হচ্ছে যে আপনাদের সাথে, ভাই জিজ্ঞেস করছেন যে আমি কেন আপনাদের সাথে বসছি, একটা অঞ্চলের সবচেয়ে সচেতন জনগোষ্ঠী হচ্ছেন আপনারা সাংবাদিকরা। মুলাদী উপজেলার সবচেয়ে মানে
সচেতন, সবচেয়ে যোগ্য, সবচেয়ে খোঁজ খবর রাখেন, এটার ভালো খারাপ নিয়ে আপনারা চিন্তিত থাকেন, এমন জনগোষ্ঠীর সাথে আজকে আমার বসার উদ্দেশ্য হচ্ছে বোঝার চেষ্টা করা যে মুলাদিবাসীর আসলে সমস্যাগুলো কি কি, কোন জিনিসগুলো তাকে কষ্ট দেয়। এবং আমি যখন জানতে পেরেছি যে আপনাদের এই মিরগঞ্জ ফেরির দাবিটা আপনাদের অনেক বছরের দাবি, ব্রিজের দাবি, এবং ফেরি সেবাটাও ভালো না। মানে একটা বিষয় হচ্ছে, দেখেন এই যে ফেরি সেবার একটা বিষয় তো ভাইরা বলছেন যে 25 টাকার ভাড়া 800 টাকা নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ফেরিতে ওঠা নামার যে রাস্তাটা বর্ষাকালে কিন্তু আপনাদের মানুষের অনেক কষ্ট হয়, এখানে কাদায় কাদায় ভরে যাবে, মোটরসাইকেল আটকে যাবে এবং উঁচা নিচা আছে, এই কষ্টগুলা কিন্তু আছে। যতদিন ব্রিজ না হচ্ছে অতদিন তো ফেরিটাও সেবাটা ভালো করতে হবে যেন মানুষের আরাম হয়। তো সেটাকে কেন্দ্র করেই হচ্ছে আমি ইতিমধ্যে জেনেছি যে আপনার এটা একনেকে নাকি পাশ হয়ে গেছে। ডিসি সাহেবের সাথে আমার দেখা হওয়ার কথা আজকে কালকে। আমি বোঝার চেষ্টা করব যে এটা কোথায় আটকে গেছে, যে এটা কি ক্যাবিনেট সেক্রেটারির কাজ, এটা কি যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ, সেতু মন্ত্রণালয়ের কাজ, কার কাজ। আমি ঢাকাতে গিয়ে তার সাথে বসবো, কথা বলবো। আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশের যে কোনো উপদেষ্টা মন্ত্রীকে রিচ করার মতো অবস্থায় আমি আছি। তো আমি আপনাদের কোনো ওয়াদা দিচ্ছি না যে আমি এটা করে দিব কালকে পরশু 6 মাস, কারণ করে দেওয়ার ওয়াদা দেওয়া যায় যখন আপনি ক্ষমতা পান তখন। এর আগে হচ্ছে এটার জন্য আপনি কথা বলতে পারবেন। তো আমি যেটা ওয়াদা দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এটা নিয়ে আমি কথা বলবো প্রেসে, জাতীয় গণমাধ্যমে আমি কথা বলবো, আমার যে চ্যানেলগুলো আছে প্রত্যেকটা জায়গাতে আমি ভয়েস রেজ করব। আর দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনের যে যে জায়গাগুলোতে নক করা দরকার এটা নিয়ে আমি সব জায়গাতে নক করব, আপনাদের ব্যাপারটা যেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে করে এবং দ্রুতভাবে সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় যেটা সমস্যা দেখলাম আপনার বাবুগঞ্জ এবং মুলাদিতে, সেটা হচ্ছে যে লোকাল রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। ইটের রাস্তা ফেলে রাখছে 15 বছর 20 বছর, ভেঙে চুরে খুবই খারাপ অবস্থা। বর্ষাকালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, অটো পড়ে যায়, এই সমস্যাটা আছে। তো সেটা আমি বোঝার চেষ্টা করব। দুইজন ইউনোর সাথে আমি যোগাযোগ করেছি, ডিসি সাহেবের সাথে দেখা হলে আমি বোঝার চেষ্টা করব যে এইটা পুরোপুরি কিভাবে সমাধান করা যায়। টোটাল যত হেরিংবনের রাস্তা আছে, ইটের রাস্তা আছে, সেটা পাকা করবার জন্য কি করা যায় সেটা নিয়ে আমি কথা বলবো এবং তাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো নিয়ে তারা পদক্ষেপ নেয়। তৃতীয়ত যেটা দেখলাম আপনার 2 থানার খোঁজ খবর নিয়ে, সেটা হচ্ছে যে রাজনৈতিক ব্যানারে চাঁদাবাজি খুব খারাপ অবস্থা হয়েছে আপনার, যেটা আগেও চলমান ছিল সেটা এখনো চলছে। এরে ওরে মিথ্যা মামলায় ফাঁসায়া দেওয়া, মাদকের মামলায়, জমির মামলায় ফাঁসানো, সালিসির নামে ফাঁসানো, দুই পক্ষের কাছ থেকে চাঁদাবাজি করা, এই চাঁদাবাজি করে ব্যবসা বাণিজ্য করা, এই ধরনের বাটপারি চলতেছে। খাল দখল, জমি দখল, এগুলো চলছে। এবং খুবই চিহ্নিত প্রত্যেকটা মহল্লায় গ্রামে একটা দুইটা বাজে লোক আছে যারা এই কাজগুলো করছে এবং রাজনৈতিক শেল্টারে করতেছে। আমি এসপি সাহেব এবং ডিএজি সাহেবের সাথে কথা বলবো, কথা বলে এই বিষয়গুলোতে তারা থানাতে কিভাবে ইনস্ট্রাকশন দিতে পারে, লোকাল ওসিরা যেন ভালোভাবে দায়িত্ব নেয়, কাজ করে, মিথ্যা মামলা যেন না নেয়। এবং ইতিমধ্যে আমি আমার এলাকাতে অনেকগুলো মিথ্যা মামলা ঠেকিয়েছি। থানায় গেছে মামলা করতে, আমি পুলিশের এসপি এবং ডিআইজিকে বলে আমি বলেছি এটা মামলা করার মতো বিষয় না। জমি জমার সমস্যা, আপনার আত্মীয় স্বজনের সমস্যা আছে না, গ্রামে গ্রামে আত্মীয় স্বজনের সমস্যা আছে না, থানা যাচ্ছেন কেন? আপনি নিজেরা মিলে সালিশি করে সমাধান করবেন। তো যেগুলো সালিশি করে সমাধান করা যায়, যেটা গ্রাম আদালত আছে, গ্রাম আদালতের সাহায্য নেওয়া যায়, সেগুলোতে যেন মামলা না হয়, হেনস্থা না হয়, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমি আমার মতো কাজ করছি। ভাই জিজ্ঞেস করেছেন আমি আসলে কি করেছি। দেখেন, এলাকার জন্য কাজ করা যায় ক্ষমতা পেলে, ক্ষমতা পাওয়ার আগে খুব বড় কাজ করা যায় না। যে কাজগুলো করা যায় এতে মানুষের সমস্যার সমাধান হয় না। আমাদের রাজনীতিবিদরা এই সস্তা কাজগুলো করে বলেই বাংলাদেশে গ্রামে গঞ্জের মৌলিক পরিবর্তন হয় না। তারা কি করে, রমজানের শেষে আইসা জাকাতের কাপড় দেয়। জাকাতের কাপড় দিলে কি আপনার সারা বছরের অভাব দূর হয়ে যায়? একটা লুঙ্গি দিল, একটা পাঞ্জাবি দিল, কতদিন পরবেন আপনি? পেটে ক্ষুধা, আপনি কি লুঙ্গি দিয়ে সমাধান হবে? জাকাতের টাকা দিলে এটা কি সমাধান হচ্ছে? হচ্ছে না। তো গ্রামের মানুষদেরকে তারা কি করতেছে, আপনার এরে ওরে চাঁদাবাজি করার সুযোগ দেয়, যে আপনি এলাকাটা দেন, পুলিশে আমি ঠেক দিব। চাঁদাবাজিটা কিভাবে হয়? এই বালু মহল থেকে তুমি বালি ওঠাও, ডিসিরে আমি বলে দিব আমি ম্যানেজ করব, পুলিশের এসপি আমি ম্যানেজ করব। চাঁদাবাজি করার সুযোগ দিচ্ছে, এগুলো সমাধান না। আমরা বলবার চেষ্টা করতেছি যে দিন শেষে রাষ্ট্রের যে আপনারা নাগরিক, আপনাদেরকে বুঝা নিতে হবে যে কার কাছে কি আছে, কে কোনটা পাওনা আপনার। যে রাজনীতিবিদ, যে মেম্বার, চেয়ারম্যান আপনাদেরকে চা খাওয়ায়, নাস্তা খাওয়ায়, ও কার টাকা দিয়ে খাওয়ায় এগুলো আপনাদেরকে? ও যে আপনার বিয়েতে যায়, সে যে আপনার ওয়াজ মাহফিলে যায়, আপনাকে 2000 টাকা দেয়, 5000 টাকা দেয়, এই টাকাটা সে কই পায়, সে কি করে? আপনাকে প্রশ্ন করতে হবে না?
সে যে আমাকে টং দোকানে প্রত্যেকদিন 500 টাকা খাওয়াইতেছে, এই টাকাটা কোত্থেকে আসবে? এই টাকাটাই তো সে লুটপাট করতেছে।